আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। 12 ফেব্রুয়ারি 2026 একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার বিষয়ক গণভোট। কাগজে কলমে এটি নতুন বাংলাদেশের দিকে যাওয়ার এক ঐতিহাসিক সুযোগ। বাস্তবে এই সুযোগটাই এখন আস্থার সংকটে আটকে গেছে এবং ভীষণভাবে আটকে গেছে। কারণ যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার কথা, সেই নির্বাচন কমিশনকে অর্থাৎ ইসিকে ঘিরে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী, এমনকি জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরস্পর বিরোধী অভিযোগের বৃত্তে ঢুকে পড়েছে। কারো অভিযোগ ভোটার স্থানান্তর ও ডাক ভোটের নকশা নিয়ে, কারো অভিযোগ মনোনয়ন যাচাই বাছাইয়ের দ্বৈত মানদণ্ড, কারো অভিযোগ মাঠ পর্যায়ের প্রশাসন কারো পক্ষে হেলে আছে। এই পারস্পরিক সন্দেহ একসাথে জমা হলে নির্বাচনের ফলাফল যাই হোক, সমাজে গ্রহণযোগ্যতার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এটাই সবচেয়ে বড় ঝুঁকি। সমস্যাটা কেবল কে কার বিরুদ্ধে অভিযোগ করলো সে পর্যন্ত সীমিত নয়। আসল প্রশ্ন হলো নির্বাচন ব্যবস্থার ন্যায্যতা কিভাবে দৃশ্যমান হয়। দৃশ্যমান ন্যায্যতা মানে শুধু আইন মেনে সিদ্ধান্ত নয়, একই রকম ঘটনার ক্ষেত্রে একই রকম সিদ্ধান্ত, একই মানদণ্ড, একই মাত্রার নজরদারি এবং একই ধরনের সুরক্ষা, এগুলো নাগরিকের চোখে পড়ার মতো করে নিশ্চিত করা। মনোনয়ন যাচাই বাছাইয়ে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্বের মতো বিষয়গুলোতে এক এক জায়গায় এক এক সিদ্ধান্ত হলে স্বাভাবিকভাবেই সন্দেহ জন্মায়। প্রবাসী ভোটারদের ডাক ভোটকে ঘিরে নকশা, প্রতীক দৃশ্যমানতা, ব্যালটের গোপনীয়তা, এসব নিয়ে বিতর্ক উঠলে আস্থা আরও নড়বড় হয়। উপরন্তু প্রশাসনিক রদবদল, ডিসি, এসপি, ওসি পর্যায়ের নিয়োগ বদলি, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা, এসব নিয়েও যখন দলগুলো পরস্পরকে অন্যের পক্ষে প্রশাসন কাজ করছে বলে অভিযুক্ত করে, তখন ইসির ওপর চাপ বাড়ে। আবার ইসির নিরপেক্ষতা নিয়েও শোরগোল বাড়ে। এভাবে নির্বাচন কমিশন এক ধরনের রাজনৈতিক মধ্যযুদ্ধে আটকে পড়ে, যেখানে কমিশন সঠিক কাজ করলেও জনতা বিশ্বাস করতে চায় না, আর ভুল করলে সেই ভুলটা বহুগুণ বড় হয়ে দেখা দেয়। নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ঝুঁকিটা দ্বিগুণ। কারণ এখানে শুধু সরকার গঠনের প্রশ্ন নয়, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রশ্ন যুক্ত। এই পটভূমিতে আরেকটি বাস্তবতা খোলা চোখে দেখা দরকার। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত বা তারা নির্বাচনের বাইরে থাকায় প্রতিযোগিতার মানচিত্র বদলে গেছে। বহু বছর ধরে যে রাজনৈতিক দ্বিমুখিতা বিএনপি বনাম আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনকে সংজ্ঞায়িত করত, এবার তা নাই বা কার্যকর নেই। ফলে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি ও জামায়াতের সম্পর্ক কখনো প্রতিযোগিতা, কখনো সমঝোতা, কখনো অভিযোগ প্রতিযোগিতা, এটাই নির্বাচনী রাজনীতির কেন্দ্রে চলে এসছে। এই ক্ষেত্রে আবার এনসিপি রয়েছে উদীয়মান শক্তি হিসেবে, যাদের রাজনৈতিক বৈধতা অংশত জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের নৈতিক আবহ থেকে এসেছে, কিন্তু যারা মাঠে টিকে থাকতে চাইলে তাদেরও নির্বাচন ব্যবস্থার ন্যায্যতা সম্পর্কে স্পষ্ট অবস্থান নিতে হচ্ছে। এর মধ্যে যদি বড় দলগুলো অংশ নেব কিনা এই অনিশ্চয়তা ইঙ্গিত করে, তাহলে নির্বাচনী সময়সীমার শেষ দিকে গিয়ে বড় ধরনের রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হতে পারে, যা নির্বাচনকেও গণভোটকেও প্রশ্নের মুখে ফেলবে। কিন্তু আস্থার সংকটের এই গল্পে একটি নীরব বিপর্যয় আছে, নারীর প্রতিনিধিত্ব। একদিকে রাষ্ট্র সংস্কারের কথা, ক্ষমতার ভারসাম্য, নাগরিক অধিকার, জবাবদিহি, এসব বড় বড় কথা। অন্যদিকে নির্বাচন আসলে প্রার্থী মনোনয়নে নারীদের উপস্থিতি প্রায় প্রান্তিক। 300 আসনে মনোনয়ন জমা পড়েছে 2582টি, নারী মনোনয়ন ছিল মাত্র 160টি, অর্থাৎ মোটের প্রায় 4.24 থেকে 4.26% মতো। যাচাই বাছাই শেষে অনেক নারী বাদ পড়েছে এবং আপিল নিষ্পত্তি শেষে কতজন থাকবেন তা নির্ভর করছে নির্দিষ্ট সময়ের প্রক্রিয়ার ওপর। এই পরিসংখ্যান কেবল একটি নারী বান্ধব স্লোগানের বিপরীতে বাস্তবতার থাপ্পড় নয়, এটা নির্বাচনী প্রতিযোগিতার নৈতিক ভিত্তিকেই ক্ষয় করে। কারণ নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কেবল সংখ্যার খেলা হয়ে পড়ে, ক্ষমতার সংস্কৃতি বদলায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দলগুলো সংস্কার সনদে অর্থাৎ জুলাই চার্টার, ন্যাশনাল চার্টার
যাই বলি না কেন, ন্যূনতম নারী মনোনয়নের নীতি নিয়ে কথাবার্তা বলেছে, তাদের এই মনোনয়ন তালিকায় সেটির প্রতিফলন কম হলে জনগণ বুঝে নেয় রাজনৈতিক দলগুলো এখনও নারী নেতৃত্বকে চিত্রের অংশ হিসেবে দেখে, ক্ষমতার অংশ হিসেবে নয়। এই মুহূর্তে নারীর প্রশ্নটি শুধু সমতা নয়, নির্বাচন ব্যবস্থার স্বাস্থ্য। কারণ সংসদে নারীর উপস্থিতি কম থাকলে আইন প্রণয়ন, বাজেটের অগ্রাধিকার, সামাজিক নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ, শ্রমবাজার, শিক্ষা সব কিছুতে নারীর অভিজ্ঞতা ও প্রয়োজন অপ্রতিনিধিত্বশীল থাকে। তখন রাজনীতির ভাষা আরও পুরুষতান্ত্রিক হয়, ধর্মীয় সামাজিক রক্ষণশীলতার চাপ বাড়ে, আর মাঠ পর্যায়ে নারী প্রার্থীর নিরাপত্তা, প্রচারের সুযোগ, অনলাইন বুলিং সব কিছু মিলিয়ে নারীর রাজনীতিতে প্রবেশ আরও কঠিন হয়ে ওঠে। অর্থাৎ দলগুলো যে অনীহা দেখায় তা নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ চক্র তৈরি করে। কম মনোনয়ন, কম জিত, কম ভূমিকা, আবার কম মনোনয়ন। এই চক্র ভাঙতে আইনগত বাধ্যবাধকতা দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার, এবং সবচেয়ে বেশি দরকার দলীয় মনোনয়ন বোর্ডের মানসিকতার পরিবর্তন। এখানে এসে জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে প্রস্তাবিত দায়মুক্তি দায় নির্ধারণ অধ্যাদেশের প্রসঙ্গটা অনিবার্য। সরকার বলছে 2024 সালের 1 জুলাই থেকে 31 আগস্ট সময়কালে গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডের কারণে কাউকে ফৌজদারি মামলায় জড়ানো যাবে না। পুরনো মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ হবে, তবে ব্যক্তিগত লাভ, প্রতিশোধ বা সংকীর্ণ স্বার্থে সংগঠিত সহিংসতা, হত্যা এর বাইরে থাকবে। এমন আলাদা মানদণ্ড থাকবে এবং কোনটি রাজনৈতিক প্রতিরোধ, কোনটি ব্যক্তিগত অপরাধ তা নির্ধারণে মানবাধিকার কমিশনের ভূমিকা রাখা হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য যদি হয় রাজনৈতিক প্রতিশোধের মামলা থেকে মানুষকে রক্ষা করা, সেটি একটি যুক্তিসঙ্গত নীতি আলোচনা হতে পারে। কিন্তু সময়টা যখন নির্বাচন ও গণভোটের ঠিক আগে, তখন এর রাজনৈতিক প্রভাবও বিশাল। কারণ মাঠে আইন শৃঙ্খলা, মব সংস্কৃতি, প্রতিদ্বন্দ্বী পক্ষকে দমন এসবের অভিযোগ উঠলেই মানুষ প্রশ্ন করবে, দায় মুক্তির সীমা কোথায়, কে নির্ধারণ করবে? আর তা কি নির্বাচনী সহিংসতার ক্ষেত্রেও কোনো অনাকাঙ্ক্ষিত বার্তা? এই বার্তা কি দেয়া হচ্ছে? কাকে দেওয়া হচ্ছে? রাষ্ট্র যদি একদিকে জবাবদিহির নতুন কাঠামোর কথা বলে, অন্যদিকে সীমিত দায় মুক্তির আইনগত কাঠামো আনে, তাহলে স্বচ্ছতা, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত না করলে আস্থা বাড়ার বদলে কমতেও পারে। তাই এখন সবচেয়ে জরুরি কাজ হলো নির্বাচন কমিশনকে, অর্থাৎ ইসিকে রাজনৈতিক দাবা খেলার গুটি না বানিয়ে ইসিকে এমন কিছু দৃশ্যমান ন্যায্যতার সিদ্ধান্ত নিতে বাধ্য করা যা সব পক্ষের কাছে যাচাইযোগ্য। নতুন ভোটার যুক্ত হওয়া, ভোটার স্থানান্তর, মনোনয়ন যাচাই বাছাইয়ের মানদণ্ড, প্রবাসী ভোটের ব্যালট ডিজাইন ও গোপনীয়তা, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আচরণবিধি, নিরাপত্তা প্রটোকলের সমতা, প্রতিটি ইস্যুতে কমিশনকে প্রকাশ্য নিয়ম, প্রকাশ্য ব্যাখ্যা এবং প্রকাশ্য সময়রেখা দিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও আত্মসমালোচনা করতে হবে, কারণ নির্বাচনী প্রক্রিয়াকে এক এক দিন এক এক কারণে অবিশ্বাস্য বললে শেষ পর্যন্ত দেশই হেরে যায়। আর নারীর প্রশ্নে দলগুলোকে অন্তত ন্যূনতম নীতি অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করতে হবে, না হলে রাষ্ট্র সংস্কার কথাটি কেবল শহুরে বক্তৃতা হয়ে থাকবে। এই নির্বাচন শুধু একটি দিন নয়, একটি পরীক্ষা। আমরা কি নিয়মকে শক্তিশালী করতে পারি, নাকি নিয়মকে আবারও সুবিধার কাছে হার মানতে দিই? নির্বাচনের আগে আস্থা ফিরিয়ে আনার সময় খুব কম, কিন্তু এই কম সময়ে সঠিক সিদ্ধান্ত, স্বচ্ছতা এবং ন্যায্যতার দৃশ্যমানতা তৈরি করা গেলে 12ই ফেব্রুয়ারি হয়তো সত্যি নতুন এক অধ্যায়ের শুরুর দিন হতে পারে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।